সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রূপচাঁদা 22তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় পর্বের আজকের অনুষ্ঠানে। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ভূমিকম্প মোকাবিলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। বিষয়ের পক্ষে বলবে জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়ের বিপক্ষে বলবে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষ দল জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বক্তারা হলেন অমিত প্রামাণিক, সৌরভ অধিকারী ও তাদের দলনেতা কৌশিক সুর। বিপক্ষ দল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিতর্কিকরা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, নাহিয়ান বিন খালেদ ও তাদের দলনেতা জিহাদ আল মেহেদি। আজকের বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ডক্টর পৃথিলা নাজনীন নীলিমা, অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন, 13তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতর্কিক; ডক্টর বিলকিস রহমান দোলা, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতর্কিক এবং সহকারী অধ্যাপক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি; ডক্টর এম হাসিবুল আলম প্রধান, অধ্যাপক, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মডারেটর, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল, ডিন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়াও প্রত্যেক দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রূপচাঁদা 22তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা। বিষয় ভূমিকম্প মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। বিষয়ের পক্ষে বলবেন জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপক্ষে বলবেন কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি প্রথমে অমিত প্রামাণিককে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ভূমিকম্প মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। পক্ষে বলছি, মাননীয় সভাপতি, আজকে বিতর্কের জন্য যে বিষয়গুলো বা যে শব্দগুলো, প্রপঞ্চগুলো রয়েছে যেগুলো সংজ্ঞানের দাবি রাখে, সরাসরি সেগুলো সংজ্ঞানে চলে যাচ্ছি। প্রথমেই ভূমিকম্প বলতে আমরা কি বুঝবো? ভূ অভ্যন্তরে যখন একটি শিলা বা টেকটনিক প্লেট অপর একটি শিলা বা টেকটনিক প্লেটের উপরে উঠে আসে, তখন ভূ অভ্যন্তরে কিছু কম্পনের সৃষ্টি হয়। আর এই কম্পনকেই বৈজ্ঞানিকরা সরাসরি ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করেন। মাননীয় সভাপতি, এক্ষেত্রে একটা বিষয় বিশেষভাবে বলে নেওয়া প্রয়োজন। ভূমিকম্প হচ্ছে সেই প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি, যার এখন পর্যন্ত তেমন কোনো আগাম পূর্বাভাস বিজ্ঞানীরা আমাদেরকে দিতে পারেন না। মাননীয় সভাপতি, এবার চলে আসছি মোকাবেলা বলতে আজকের বিতর্কে আমরা কি বুঝবো। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জায়গাটিতেই সাধারণত 3টি ধাপ রয়েছে। ভূমিকম্পের ক্ষেত্রেও ঠিক তাই, এবং তা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী অবস্থা, দুর্যোগকালীন অবস্থা এবং দুর্যোগ পরবর্তী অবস্থা। আজকের বিতর্কে আমরা এই 3টি ধাপে মোকাবেলার জন্য ভূমিকম্পের ক্ষেত্রে করণীয় বিষয়গুলো এবং সেই ব্যাপারে কোনটি অপরিহার্যতার জায়গাটি বা নিয়ামকের জায়গাটি রয়েছে সেই ব্যাপারেই আলোচনা করব। মাননীয় সভাপতি, এবার চলে আসছি সরকারি উদ্যোগ বলতে আমরা কি বুঝবো। সরকারি উদ্যোগ বলতে সরকার কর্তৃক ভূমিকম্প মোকাবেলায় বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং সে সকল প্রকল্পের পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানকে আজকে আমরা বোঝাবো। এই ধরনের সরকারি
সরকারি প্রকল্পগুলো সরাসরি সরকারের প্রেক্ষাপট থেকে হতে পারে কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় হতে পারে। মাননীয় সভাপতি, এবার চলে আসছি জনসচেতনতা বলতে আজকে আমরা ঠিক কী বোঝাচ্ছি সেই প্রসঙ্গে। ভূমিকম্প মোকাবেলা সম্পর্কিত যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ আজকে আমরা যে 3টি ধাপের কথা বলে গিয়েছি, অর্থাৎ দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ পরবর্তী এবং দুর্যোগকালীন, এই 3টি ধাপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে নাগরিকদের সঠিক পরিমাণ জ্ঞান থাকা এবং সেই জ্ঞানকে সময় যখন আসবে সেই সময় যে ব্যবহার করার জায়গাটি রয়েছে বা বাস্তবায়ন করার যে জায়গাটি রয়েছে সেই সম্মুখ ধারণাটিকেই আজকে আমরা জনসচেতনতা হিসেবে চিহ্নিত করব। মাননীয় সভাপতি, এক্ষেত্রে জনসচেতনতাটি কীরূপ হতে পারে? জনসচেতনতাটি হতে পারে দুর্যোগ পূর্ববর্তী অবস্থায় ভূমিকম্প মোকাবেলা সহনীয় যেই ধরনের ভবন নীতি নির্মালা রয়েছে সেগুলো সম্পূর্ণ সঠিকভাবে জ্ঞান থাকা এবং সেটা মেনে চলা। দুর্যোগকালীন অবস্থায় যখন ভূমিকম্প হচ্ছে সেই সময় যত দ্রুত সম্ভব ফাঁকা বা উন্মুক্ত স্থানে চলে যাওয়া, এই ধরনের জনসচেতনতার জায়গাগুলো সম্পর্কে জানা এবং সেগুলোর বাস্তবায়নই আজকে আমরা সচেতনতা হিসেবে চিহ্নিত করছি। মাননীয় সভাপতি, এবার যে বিষয়টি আজকের বিতর্কটি হচ্ছে যে বিষয়টি নিয়ে, অর্থাৎ কোন জায়গাটিকে আজকে আমরা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে মনোযোগ দিব সেই জায়গাটির সংজ্ঞানে চলে আসছি। এখানে প্রথমেই বলে নেওয়া প্রয়োজন কেন আজকে আমরা বিতর্কটি করতে এসেছি। এক্ষেত্রে প্রথমেই যে ব্যাপারটি বলে নেওয়া প্রয়োজন, প্রথমত হচ্ছে জাতিসংঘ আর্থকোয়েক ইন্ডেক্সের মতে পৃথিবীতে যে কটি ভূমিকম্প প্রবণ শহর রয়েছে সেখানে ঢাকার অবস্থান 2 নম্বরে। আবার মাননীয় সভাপতি, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে বাংলাদেশে প্রায় 6টি ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে। আবার মাননীয় সভাপতি, আমরা নেপাল, ভারতের মতো ভূমিকম্প প্রবণ রাষ্ট্রের পাশেই ভৌগোলিকভাবে আমাদের অবস্থান, অর্থাৎ আমাদের একটি ভূমিকম্পের আশঙ্কা থেকেই দেয়। অর্থাৎ মাননীয় সভাপতি, এক বাক্যে আজকের বিষয়টি দাঁড়াচ্ছে ভূমিকম্পের মোকাবেলার মাধ্যমে সর্বনিম্ন ক্ষতি, জানমালের সর্বনিম্ন ক্ষতি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাকে অধিক গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয় সেই জায়গাটিতেই আজকে বিতর্ক হবে। মাননীয় সভাপতি, এবার আমরা একটু লক্ষ্য করি সুনির্দিষ্টভাবে ভূমিকম্প নামক এই প্রাকৃতিক দুর্যোগটির রূপ এবং চরিত্রটি কীরকম। প্রথমত মাননীয় সভাপতি, এটি কখনোই কিন্তু বন্যা বা সাইক্লোনের মতো একটি প্রাকৃতিক দুর্যোগ নয় যে সরকার চাইলেই বেশ কিছু আশ্রয়কেন্দ্র তৈরি করতে পারবে ভূমিকম্প পূর্ববর্তী অবস্থা মোকাবেলার জন্য, এবং যখন ভূমিকম্পের পূর্বাভাসটি পাওয়া যাবে তখন সেখানে সেই আশ্রয়কেন্দ্রের জনগণকে সরিয়ে নিতে পারবে। মাননীয় সভাপতি, এটি ভূমিকম্প, এখানে পূর্ববর্তী অবস্থায় আপনি আগাম আভাসটি কখনোই পাবেন না। ঠিক সেই ক্ষেত্র থেকে মাননীয় সভাপতি, সরকারি উদ্যোগ কিন্তু চাইলেও নেওয়া যাচ্ছে না। কিন্তু যদি আজকে জনগণকে সেই জায়গাটিতে সচেতন করা যায় এবং তারা যদি সেই সচেতনতাকে বাস্তবায়নে রূপ দিতে পারে তাহলে কিন্তু ভূমিকম্পের নীতিমালা তারা মানবে মাননীয় সভাপতি, এবং মেনে তারা সকল ধরনের কাজ করার মাধ্যমে ক্ষয়ক্ষতি হ্রাসটিকে অনেকটুকু কমিয়ে আনতে পারবে। আবার দুর্যোগকালীন অবস্থাতেও মাননীয় সভাপতি সরকারি উদ্যোগ কোনো ভূমিকাই রাখতে পারে না, কারণ এই ভূমিকম্পের অবস্থাটি মাত্র 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে হয়ে থাকে। সেই ক্ষেত্রে জনগণ যদি সচেতন হয় এবং সচেতনতা কাজে লাগায় সেই ক্ষেত্রে এই ভূমিকম্পকে মোকাবেলা করা সম্ভব, ক্ষয়ক্ষতিকে কমিয়ে আনা সম্ভব। অর্থাৎ দুটি ক্ষেত্রেই মাননীয় সভাপতি, সেই 3টি ধাপের প্রথম 2টি ধাপে, প্রয়োজনীয় 2টি ধাপেই আজকে সরকারি উদ্যোগের ভূমিকা খুবই কম। মাননীয় সভাপতি, এবার আমরা 2টি দৃশ্যকল্প চিন্তা করি। প্রথম দৃশ্যকল্পটি হচ্ছে আজকে সরকারি উদ্যোগ রয়েছে একটি রাষ্ট্রে, জনসচেতনতার জায়গাটি নিশ্চিত হয়নি, ফলাফলে আমরা কি দেখব? ভূমিকম্প মোকাবেলার যে জায়গাটি রয়েছে সেটি আমরা নিশ্চিত করতে পারছি না। আবার মাননীয় সভাপতি, যদি দৃশ্যকল্পটি এরকম হয় আজকে সরকারি উদ্যোগের জায়গাটি কোনোভাবে নেওয়া হয়নি কিন্তু জনগণ আজকে স্বপ্রণোদিতভাবে আজকে সেই ব্যাপারটি নিশ্চিত করেছে এবং তারা সেটি বাস্তবায়ন করতে পেরেছে সচেতনতার জায়গাটি, তখন কিন্তু আমরা দেখব যে ভূমিকম্পটি মোকাবেলা করা সম্ভব হয়েছে। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বিষয়ের বিপক্ষে বলবেন মোহাম্মদ শহীদুল ইসলাম, কবি জসীমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। রবি ঠাকুর তার ভূমিকম্প কবিতায় বলেছেন, হে ধরণী এই ইতিহাস সহস্রবার, যুগে যুগে উদ্ঘাটিলে সামনে সবার, জাগলো দম্ভ বিরাট রূপে, মজ্জায় তার চুপে চুপে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আজকের এই দম্ভ আমার আপনার দম্ভ নয়, মাটির নিচে ঘুমিয়ে থাকা এক দৈত্যের দম্ভ, যে দৈত্যটির নাম ভূমিকম্প। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন, আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ভূমিকম্প মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটি কখন আঘাত হানবে এবং কী মাত্রায় আঘাত হানবে সেটি আমরা জানি না। সেক্ষেত্রে মাননীয় সভাপতি, জনসচেতনতা নয়, আজকে আমাদের সরকারি উদ্যোগই পারে এই ভূমিকম্প মোকাবেলায় অধিক কার্যকর ভূমিকা পালন করতে। মাননীয় সভাপতি, আজ পক্ষদলের প্রথম বক্তার পুরো বক্তব্য যদি আমরা একত্রিত করি সেখানে তিনি বারবার যেটি বলার চেষ্টা করেছেন জনসচেতনতা। মাননীয় সভাপতি, আমরা অবাক হয়েছি, তিনি একটিবারের জন্যও বললেন না এই জনসচেতনতা কে তৈরি করবে। মাননীয় সভাপতি, তিনি একটিবারের জন্যও বললেন না এই জনসচেতনতাই কোন প্রক্রিয়ায় তৈরি হবে এবং এই জনসচেতনতা তৈরি করার পর তারা কিভাবে এটি প্রয়োগ করবে। মাননীয় সভাপতি, তার কোনো ব্যাখ্যা তিনি দিয়ে যান না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজ তাদের পক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞান করেছেন, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রপঞ্চ আরও ব্যাখ্যার দাবি রাখে, সেগুলো ব্যাখ্যা করে নিচ্ছি। মোকাবেলা বলতে মাননীয় সভাপতি, আজকে আমাদের দলের পক্ষ থেকে যেটি বোঝানো হবে সেটি হচ্ছে ঝুঁকি হ্রাস, এবং এই ঝুঁকি হ্রাস করবার ক্ষেত্রে মাননীয় সভাপতি আমরা পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী যে ব্যবস্থাপনাটি রয়েছে সেটিকে বোঝাচ্ছি। সরকারি উদ্যোগ বলতে মাননীয় সভাপতি যে সকল বিষয় আমরা অন্তর্ভুক্ত করব, 1, প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা, যাতে আইন, নীতি এবং চুক্তি সংক্রান্ত পদক্ষেপ থাকবে। 2, প্রচারণা, প্রশিক্ষণ এবং শিক্ষামূলক পদক্ষেপ। 3, অবকাঠামো, অর্থায়ন, জোরদারকরণ।
মাননীয় সভাপতি, জনসচেতনতা বলতে ব্যক্তিগত পর্যায়ে ভূমিকম্প সম্পর্কে সচেতন কিংবা জ্ঞান অর্জন এবং সেটি প্রয়োগ। মাননীয় সভাপতি, আজ আমরা দ্য ইলাস্টিক রিবাউন্ড থিওরি দ্বারা আমাদের অবস্থানটি ব্যাখ্যা করব, যে থিওরিটি 1906 সালে দিয়েছিলেন H.F. রাইট। মাননীয় সভাপতি, আজ পক্ষ দলকে তাদের বিতর্কটি প্রমাণ করবার জন্য যে 3টি প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে: 1, সরকারি উদ্যোগ ছাড়া জনসচেতনতায় পূর্ণ সফলতা আসবে কিনা। মাননীয় সভাপতি, 2, জনসচেতনতায় সরকারি উদ্যোগেরই একটি ফলাফল কিনা। এবং মাননীয় সভাপতি, 3 নম্বর যে প্রশ্নটির উত্তর তাদেরকে দিয়ে যেতে হবে সেটি হলো, শুধুমাত্র জনসচেতনতা দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্র ভূমিকম্প মোকাবেলায় পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পেরেছে কিনা। মাননীয় সভাপতি, ভূমিকম্প মোকাবেলায় প্রথমে যে বিষয়টি আসে, পরিকল্পিত আবাসন গড়ে তোলা, নীতি নির্ধারণ এবং ঝুঁকি চিহ্নিতকরণ এবং মানচিত্র ইত্যাদি। মাননীয় সভাপতি, জনসচেতনতা কি পারে এই কাজগুলো? কখনোই না, কারণ এক্ষেত্রে সরকারের উদ্যোগের উপরই জনসচেতনতায় অধিকাংশই নির্ভরশীল। মাননীয় সভাপতি, পরবর্তীতে আসুন ভূমিকম্পের যে প্রস্তুতিমূলক যে ব্যবস্থাটি রয়েছে মাননীয় সভাপতি, সেখানে আমরা ভূমিকম্প সম্পর্কে যে প্রশিক্ষণ প্রদান করা, ভূমিকম্পের সম্পর্কে যে মহড়া প্রদান করা, কিংবা মাননীয় সভাপতি ভূমিকম্প পরবর্তী যে উদ্ধার কাজের জন্য বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক প্রয়োজন হয়, এই স্বেচ্ছাসেবক কে তৈরি করবে মাননীয় সভাপতি? এটি কি জনসচেতনতা দ্বারা কখনোই সম্ভব, নাকি এখানে সরকারের উদ্যোগের প্রয়োজন মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, আজ আমরা শিক্ষামূলক পদক্ষেপের কথা বলেছি মাননীয় সভাপতি। পাঠ্যপুস্তকে ভূমিকম্প সম্পর্কিত নতুন অধ্যায় যুক্তকরণের যে কাজটি, সেটি কি জনসচেতনতা দ্বারা সম্ভব কিনা মাননীয় সভাপতি? সেই প্রশ্ন আজকে তাদের কাছে রেখে যায়। মাননীয় সভাপতি, ভূমিকম্প মোকাবেলায় অর্থায়ন এবং অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ, ত্রাণ কার্য পরিচালনা, গবেষণা এবং চুক্তি, এই কাজগুলোর সঙ্গে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ সরাসরি জড়িত হওয়ার কারণে এখানে জনসচেতনতার কোনো ভূমিকাই নেই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আসুন আজকে তাদের পুরো বক্তব্যের যে জায়গাটি, তার প্রথম বক্তা যে যুক্তিগুলো দিলেন সেই পুরো যুক্তিটি আসে আজকে ধোপে টিকে না। মাননীয় সভাপতি, তিনি বারবার যেটি বলার চেষ্টা করেছেন, জনসচেতনতার মধ্য দিয়েই তিনি নাকি এই যে ভূমিকম্প সেটি প্রতিরোধ করবেন। কিন্তু জনসচেতনতা মাননীয় সভাপতি, এটি কি একক বিষয়? এটি কি কে তৈরি করবে মাননীয় সভাপতি? নাকি আজকে আমরা ধরে নিব আজ তারা স্বশিক্ষার কথা বলছেন মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, আজ আমি কিংবা আপনি ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়ার পরও এটি আমরা পুরো সমাজকে সচেতন করতে পারবো কিনা তার কোনো ব্যাখ্যা তিনি দিয়ে যাননি। সুতরাং মাননীয় সভাপতি, তথ্য এবং যুক্তিতে এটি প্রমাণিত হয় সরকারি উদ্যোগেই ভূমিকম্প মোকাবেলায় অধিক গুরুত্বপূর্ণ। এবার বিষয়ের পক্ষে বলবেন জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা সৌরভ অধিকারী। বিতর্কের বিষয়টি হচ্ছে ভূমিকম্প মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতায় অধিক গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, আজকে বিপক্ষ দলের প্রথম বক্তার বিতর্ক শোনার পরে আমরা আসলে আজকে আমাদের বিতর্কটি যেখানে নিষ্পন্ন হওয়ার কথা সেই জায়গাটি থেকে দূরে সরে এসেছি। কীভাবে? আজকে যখন আমাদের প্রথম বক্তা যখন বলেন যে আজকে এই ভূমিকম্প মোকাবেলাটি হচ্ছে আমার প্রথম লক্ষ্য, সেই জায়গায় মোকাবেলাটি কোন কোন ধাপে হচ্ছে, সেটি 3টি ধাপে হচ্ছে। সেটি ছিল দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। লক্ষ্য করুন, দুর্যোগ পূর্ব যে জায়গাটি রয়েছে, ভূমিকম্প কখন আসবে, কী মাত্রায় আসবে আপনারাই বলেছেন সেটি আমরা জানি না, আসলে আমরা জানি না। ঠিক সেই জায়গায় সরকারের উদ্যোগটি কীভাবে কাজে আসছে। লক্ষ্য করুন, সরকার কিছু নীতিমালা প্রণয়ন করবে, এটি সরকারের দায়িত্ব এবং কর্তব্য। সরকার কিছু বিল্ডিং কোড দিয়েছে, আমি যদি বিল্ডিং কোডটি না মানি, আমি যদি আমার বাসাটি ইমারতটি দুর্বল করে তৈরি করি, আমি যদি ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন তৈরি করি, সেখানে সরকার কি করতে পারে? সরকার নির্ধারণ করে এখান থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেগুলোকে অবশ্যই ভাঙতে হবে। 2994টি ভবনকে চিহ্নিত করে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। লক্ষ্য করুন, সেই জায়গায় যখন সরকার প্রজ্ঞাপন দেয় তাদেরকে বলে অবিলম্বে ভবনগুলি ভাঙতে হবে। এরপরে আসুন, সরকারের যে কাজটি রয়েছে, সরকারের এই 2টি জায়গাতে শুধুমাত্র সচেতন করা ছাড়া আর কোনো কাজ কি আছে? লক্ষ্য করুন, দুর্যোগ পূর্ব এবং দুর্যোগকালীন সময়ে সরকার উদ্যোগ নিয়ে কিছু করতে পারে না। এই সময় আপনার জানমালের যে নিরাপত্তা, এটা আপনার নিজে করতে হয়। দুর্যোগ পূর্বকালীন যে সকল নিরাপত্তার বিষয় যে কাজগুলি রয়েছে সেগুলো যেমন আপনার করতে হয়, ওই যে স্বল্প সময়ের যে দুর্যোগটি 30 সেকেন্ড থেকে 2 মিনিটের, এই সময় আপনার নিজের জীবনকে বাঁচানোর জন্য আপনার নিজেরই সেই সচেতন যে বিষয়গুলো সেগুলো রাখতে হয়। আমরা বলছি সরকারি উদ্যোগ প্রয়োজন এবং এটি অনেক ক্ষেত্রে জনগণকে সচেতন করার কাজে লাগে। কিন্তু আজকে বিতর্কের যে বিষয়টি আজকে সেটি হচ্ছে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ আমার এই মোকাবেলার ক্ষেত্রে আমার জনগণের সচেতনতা ছাড়া শুধুমাত্র সরকারি উদ্যোগ করতে পারে কিনা। লক্ষ্য করুন, জনগণ যে কাজটি করছে শুধুমাত্র জনগণকে সচেতন করার জন্য, কারণ কখনো এটিকে ডিঙিয়ে আপনি ওই ফলাফলে যেতে পারছেন না। এবং ঠিক সেই জায়গা থেকে নিষ্পন্ন হয় আজকের এই বিতর্কে অবশ্যই সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে থাকছে জনগণের সচেতনতা। এবং ঠিক সেই জায়গা থেকে মানুষ সভাপতি দেখুন, যখন অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী বলেছেন যে আজকে আমাদের দায়িত্বটি হচ্ছে
যে সকল ঝুঁকিপ্রবণ এলাকা রয়েছে সেই জায়গাগুলোতে ইমারতটি হালকা নির্মাণ করতে হবে, একই সাথে বহুতল ভবন বিশিষ্ট কোনো বিল্ডিং করা যাবে না। ঠিক সেই জায়গায় এসে আমরা কি করছি, আমরা জানার পরেও এই জায়গাগুলোতে এই জিনিসগুলোকে আমরা লঙ্ঘন করছি এবং সেটির খেসারত আমরা দিচ্ছি। লক্ষ্য করুন, সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপি এর তথ্য মতে, এই সরকারি তথ্য মতে ঢাকা শহরে ৭৮,০০০ ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, যার ভিতর ৫,০০০-এর অধিক রয়েছে সরকারি ভবন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি জনগণ সচেতন না হয়, এই যে বাকি ৭৩,০০০ বিল্ডিং রয়েছে এটি কিভাবে সরকার উদ্যোগের মাধ্যমে সরাবে, সেই প্রশ্নটি আপনার কাছে থেকে যাচ্ছে। এরপরে আসুন, যখন আমরা বলছি বারবার ভূমিকম্প হচ্ছে একটি বিশেষায়িত একটি স্বতন্ত্র প্রাকৃতিক দুর্যোগ যেটির সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো অন্যগুলোর থেকে আলাদা, ঠিক সেই জায়গায় সরকারের পূর্ব এবং মধ্যকালীন যে ব্যাপারটি রয়েছে সেই জায়গাতে তেমন কিছু করার থাকে না। আমরা বলছি না সরকার কিছু করে না, সরকারের এই জায়গায় সীমাবদ্ধতা রয়েছে এবং ঠিক সেই জায়গায় শুধুমাত্র সচেতনতা পারে আপনাকে এই মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি এগিয়ে রাখতে। এবং সেই জন্য আজকে আমাদের যে জায়গাটি ছিল, আমরা যেহেতু সরকারের কোনো উদ্যোগকে নেগেটিভভাবে দেখিনি, ঋণাত্মকভাবে দেখিনি, সেই জায়গা থেকে আমরা গুরুত্বের জায়গা থেকে আলোচনা করে দেখে গেলাম যে এখানে জনগণের যে উদ্যোগটি অথবা সচেতনতা রয়েছে সেটি সরকারের উদ্যোগ থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার আমাদের সকলকে নিয়ন্ত্রণ শুভেচ্ছা। এবার বিপক্ষে বলবেন কবি জসিমউদ্দিন হলের ছাত্র নাহিয়ান বিন খালেদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় ভূমিকম্প মোকাবিলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। অবশ্যই বিপক্ষচারণ করছি। মাননীয় সভাপতি, আমাদের আজকের এই আলোচনায় আমরা অবশ্যই মেনে নিচ্ছি জনসচেতনতা ভূমিকম্প মোকাবেলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় সভাপতি, প্রশ্ন যখন আজকে তুলনামূলক আলোচনায় সরকারি উদ্যোগ এবং জনসচেতনতার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ, তখন আজকে আমাদের কার্যক্রমের ব্যাপ্তি, নিয়ন্ত্রণাধীন বিষয় এবং তার কার্যক্ষমতা চিন্তা করতে হবে। এবং আমরা মনে করি জনসচেতনতার কার্য পরিধি অনেক কম এবং তার ব্যাপ্তি অনেক কম এবং তার সুযোগও অনেক কম। সেই তুলনায় সরকারি উদ্যোগের ব্যাপ্তি অনেক বেশি, অর্থায়নের সুযোগ রয়েছে